আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি ইসরায়েলের গাজা সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় যে শহর রয়েছে সদেরাত তার একটি শিল্পাঞ্চলের বা ইন্ডাস্ট্রিয়াল জোনের দৃশ্য, যেখানে অবস্থিত দুইটি বড় কারখানায় হঠাৎ করেই বড় বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখুন, আগুনের কারণে মুহূর্তেই ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। দেখুন, এই ঘটনার পরপরই জরুরি পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। রাসায়নিক এবং বিষাক্ত ধোঁয়ার কারণে আশেপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটল, এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। ইসরায়েলের কর্তৃপক্ষ এই বিষয়টি নাশকতামূলক বড় হামলা নাকি কোনো দুর্ঘটনা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না। তারা বিষয়টি নিয়ে অনেকটি গোপনীয়তা অবলম্বন করতে চায়। তবে গাজা উপত্যকার এত কাছাকাছি অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এবং কৌশলগতভাবে ইসরায়েলের জাতীয় যে ফুড নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সাপ্লাই চেইন, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় হঠাৎ করে এই ধরনের হামলা নানান ধরনের নানান পরিস্থিতির সমীকরণ এখানে এনেছে। দেখুন, ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ভিত্তিতেই সক্রিয়, এটা পূর্ব থেকেই জানা যাচ্ছিল। এমনকি ইসরায়েল তার রাষ্ট্রায়ত্ত আইডিএফ এর ভেতরও এই ইরানি গোয়েন্দা সংস্থার অংশ হওয়ার কারণে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি পাচারের বিষয়কে কেন্দ্র করে ইসরায়েলের নাগরিকদের উপর নানান ধরনের এই গোয়েন্দা কার্যক্রমের অভিযানও পূর্ব থেকেই চলমান। আর এই ধরনের গোয়েন্দা হামলা যুদ্ধকালীন পরিস্থিতিতে খুব একটা বড় বিষয় নয়। দেখুন, এই শিল্পাঞ্চলের ভেতর ইসরায়েলের শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টট এবং তাপু গানের মতো প্রধান বড় কারখানাগুলো অবস্থিত। তাই এখানে যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে পুরো দেশের খাদ্য সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব ফেলবে, যেটি যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্টারনালভাবে আরও বড় সংকট তৈরি করবে। কিন্তু পূর্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটা হার্ড লাইন ছিল, বিশেষ করে বেসামরিক স্থাপনায় তেমন হামলা করা হতো না। তবে রিসেন্টলি যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ধরনের বেসামরিক স্থাপনায় হামলা করেছে। ইরানের বিভিন্ন ধরনের সেতু, রেল কানেক্টিভিটি, এমনকি বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থায়ও কিছু কিছু ছোট ছোট হামলা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। এর পরবর্তী সময় ইরানের পরিষ্কার বার্তা ছিল যে এখন থেকে তারাও কিন্তু হয়তোবা তারা এই রেড লাইন আর মানবে না। বেসামরিক স্থাপনায় হামলা হতে পারে। কুয়েতের যে পানি শোধনাগার এবং আরও কয়েকটি এই ধরনের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে এর পূর্বে। আর এর পরপরই কিন্তু ইসরায়েলের শিল্পাঞ্চলের ভেতর এই বড় ধরনের ঘটনার খবর আসলো। শুভ সকাল। আমি আগামীকাল ওয়াশিংটন যাচ্ছি প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তার সাথে দেখা করতে এবং পরবর্তী ইসরায়েলের এক মহান বন্ধু সিনেটর গ্রামের যে শেষ অনুষ্ঠান রয়েছে সেখানে অংশগ্রহণ করতে। আমাকে বলতেই হবে, ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তিনি ছিলেন ইসরায়েলের অন্যতম সেরা বন্ধু। আমরা যে তাকে এই সম্মান জানাচ্ছি অত্যন্ত উপযুক্ত। দেখুন, একদিকে ইসরায়েলের অভ্যন্তরে যখন নতুন করে অজ্ঞাত এই ধরনের বড় ঘটনা ঘটে গেছে, তখন এই সৌদি আরব এবং ইয়েমেন সীমান্তের পরিস্থিতিও মোটেও ভালো নয়, নাজুক পরিস্থিতি। পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে পরিস্থিতির যে গম্ভীরতা এবং সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানের পক্ষ থেকে ইয়েমেনের ভেতর নতুন করে আধুনিক মিসাইল এবং তাদের সামরিক কমান্ডারদের প্রেরণ করা হয়েছে, যাতে সৌদি সীমান্ত দিয়ে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপে তারা উপযুক্ত তড়িৎ গতিতে পাল্টা পদক্ষেপ নিতে পারেন। ইস্যুটিকে কেন্দ্র করে আজ সকালেই সৌদি আরবের ব্যবহারকৃত নয়তো পাকিস্তানের ব্যবহারকৃত একটি আকাঞ্জি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে, যেটি ইরানি মিসাইলে হয়েছে এমনটা জানা যায়। আর এর পূর্ব থেকেই আর্টিলারি এবং বিভিন্ন ধরনের যে রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তা দিয়ে একেবারে ইয়েমেন সীমান্তের কাছাকাছি দিয়ে গোলা নিক্ষেপের ঘটনাও ঘটেছিল। যোগ সেখান থেকে বড় ধরনের একটি আপডেট পাওয়া গেছে। এই জায়গায় ইরানের প্রক্সি এবং ইরানের কমান্ডারদের যৌথ হামলার ফলে সেখানে সৌদি যে কোয়ালিশন বাহিনী বা সৌদি বাহিনী রয়েছে তাদের ঘাঁটি ছেড়ে চলে গেছে এবং ঘাঁটিতে রেখে গেছে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র, যেগুলো ক্যাপচার করার পর তারা কিন্তু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা। কারণ এত বিপুল পরিমাণের অস্ত্র একটি ঘাঁটিতে এইভাবে বলতে পারেন ফ্রিতে পেয়ে যাওয়া একটি অন্যান্য বড় দৃষ্টান্ত যে শুধুমাত্র অস্ত্র থাকলেই হয় না। যুদ্ধক্ষেত্রে কৌশল বাস্তবায়ন করা এবং সামরিক বাহিনীর দক্ষতার উপর অনেক কিছু নির্ভর করে। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে এই বিষয়ে আপনাদের আমি বলেছিলাম যে চীন, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের মতো দেশ থেকে সৌদি আরব তাদের যে ১৫৫ এর যে আর্টিলারি শেল কিনেছিল এবং আর্টিলারি যেই ক্রয় করেছিল, সেগুলো থেকেই হামলা করার জন্য কিন্তু তারা সীমান্ত এলাকায় অস্থায়ী এই ক্যাম্প এবং বিপুল পরিমাণের এই সমরাস্ত্র মোতায়েন করেছিল, যেটি তারা নিজেরাও করেছিল এবং তাদের যে প্রক্সি বাহিনী রয়েছে যেটি ইয়েমেনের অন্য সরকার তাদের মাধ্যমেও কিন্তু করেছিল বিপুল পরিমাণের। আর সেখানে তাদের সাজোয়া যানগুলো উপস্থিত ছিল এবং সাথে ছিল বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের উপকরণ। আর হঠাৎ করে পাল্টা হামলার কারণে সেই এলাকায় বিপুল পরিমাণের এই অস্ত্রশস্ত্র অনেকটা অক্ষত অবস্থা রেখেই কিন্তু সেই স্থান তারা ত্যাগ করেছে। আর এগুলো এখন বিপুল পরিমাণে হাতে চলে গেছে ইরানের প্রক্সিদের হাতে, যেটি সীমান্ত এলাকায় এখন যে কোয়ালিশন বাহিনী রয়েছে তার বিরুদ্ধেই তারা ব্যবহার করতে যাচ্ছে। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব ইয়েমেন সীমান্তে পদক্ষেপ নিতে গিয়ে নিজেদের অবস্থান এবং গোলাবারুদ রেখেই চলে গেছে বা চলে যেতে বাধ্য হয়েছে, ঠিক এমতো অবস্থায় একটি অত্যন্ত ঐতিহাসিক মিশন পরিকল্পনার একেবারে দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র এমনটা দাবি করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরানের মাটির নিচে যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তা উদ্ধার করার জন্য একটি বড় ধরনের কমান্ডো অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস ফোর্স, সেটা নিশ্চিত করছে এই সংবাদ মাধ্যমগুলো এবং এর প্রস্তুতি সম্পূর্ণ। এবং যুদ্ধ বিমানগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা যে কোনো ধরনের দুর্ঘটনায় পাইলট ইরানের হাতে পড়ে যেতে পারে এই আশঙ্কায় যখন যুক্তরাষ্ট্র ইরানের মূল ভূখণ্ডের ভেতরে যুদ্ধ বিমান নিয়ে প্রবেশ করছে না, ঠিক এমতো অবস্থায় মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় যুক্তরাষ্ট্র। তাদের হাজার হাজার কমান্ডো বাহিনীকে ইরানের যে ফোর্দ এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনার মাটির নিচে যে ইউরেনিয়াম রয়েছে তাতে অতর্কিতভাবে আক্রমণ করে সেখানে দখল বজায় রেখে সেখানে মাটি খনন করে সেই ইউরেনিয়াম উদ্ধার করতে চায় তারা। এর জন্য তারা তাদের প্রস্তুতি সম্পূর্ণ করেছে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি CSIS এর উপপরিচালক জেসেপ রজার্স তার বক্তব্যে বলতে খারাপ লাগছে, তবে আমার মনে হয় ইরান বর্তমানে পারমাণবিক উপাদান সরানোর সবথেকে সম্ভাব্য উপায় হলো সামরিক অভিযান, কারণ আলোচনা খুব দ্রুত গতিতে কোনো অগ্রগতি হচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি সূত্র শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন, অত্যন্ত জটিল এই অভিযানে হাজার স্থল সেনা ইরানের কঠোর নিরাপত্তা বেষ্টিত যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে তাতে প্রবেশ করবে। স্ট্র্যাটেজিক বহু চ্যালেঞ্জ রয়েছে, একটি নির্দিষ্ট এলাকার দখল নিতে হবে, তাদের লজিস্টিক সাপোর্ট কী করে প্রেরণ করা হবে বিষয়গুলো নিশ্চিত করতে হবে এবং সেখানে প্রবেশ করে পাহাড়ের নিচে টানেল খনন করে তারপর সেগুলো উদ্ধার করতে হবে। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক অভিযানটি কী করে পরিচালনা করে বা তারা ভেনেজুয়েলায় ঠিক যেমনটা করেছে ইরানের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে এমনটা করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।